কখনো এই হাত ছাড়বো না। আর তুমি তোমার মনের কথা মনে কেন রেখে দাও? মানে? মানে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আপনিও চাইছিলেন কেউ আপনার হাতটা আঁকড়ে ধরুক, কিন্তু সুযোগটা কি আমাকে দেওয়া যায়? কণিকা হা করে নিবিড়কে দেখছে আর ভাবছে কি করে এই লোকটা তার মনের কথা খুব সহজেই বুঝে গেল। আর কিসের সুযোগ চাইছে? লোকটা কি বোঝে না আমি তারই? কণিকা ভেবেই মুচকি হেসে দিল। আর নিবিড় মুগ্ধ হয়ে তার প্রিয়তমার হাসির দিকে তাকিয়ে নিজের উত্তর পেয়ে গেল। ইয়েস বস, আমি ওদের উপর নজর রাখছি। আর ওরা এখন কৃষ্ণচূড়া বাগানের পার্কটাতে হাঁটছে। ঠিকভাবে নজর রাখো, আর সময় হলে আমিও তোমাকে ফোন দিব, তাই অযথা ফোন করবে না। গট ইট? ইয়েস বস। অপর পাশে ফোন কেটে কেউ পৈশাচিক হাসি দিয়ে বলতে লাগলো, কতবার বাঁচবে মিস্টার সাজ্জাদ? বিয়েটা শেষ পর্যন্ত করেই ফেললে, কিন্তু কোনো চিন্তা নেই, তোমাদের দুজনকে তো আলাদা হতেই হবে। আই অ্যাম ব্যাক, মাই ডিয়ার তিতলি পাখি। বাসায় এসে তিতলি ফ্রেশ হয়ে শুয়ে গেল। আজ বড্ড ক্লান্ত সে, সাথে মনটা অনেক ফুরফুরে। সাজ্জাদ তিতলির পরে ফ্রেশ হয়, বের হয়ে দেখে তার তিতলিজান শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসছে। সাজ্জাদ তিতলির পাশে শুয়ে তিতলির কোমর জড়িয়ে ধরে আর ঘাড়ে নাক ঘষে বলতে লাগে, আমার তিতলি জানের মনটা ভালো হয়েছে। তিতলি আবেশে চোখ বন্ধ করে বলে, হুম। এখন আমার মন ভালো করা যাবে? তিতলি খুব ভালো করেই বুঝতে পেরেছে সাজ্জাদের উদ্দেশ্য। হোক না কিছুক্ষণ তার মন মতো, শত হলেও স্বামী তার। আর সে নিশ্চিন্তে একজন ভাগ্যবতী। নয়তো এমন কজন স্বামী আছে যারা নিজের স্ত্রীকে স্পর্শ করার আগে অনুমতি চায়। তিতলি কোনো কথা না বলে সাজ্জাদের দিকে ফিরে সাজ্জাদকে জড়িয়ে ধরে। সাজ্জাদ একটু অবাক হলেও মুহূর্তে সেও তিতলিকে জড়িয়ে ধরে, কেননা তার প্রিয়তমা তাকে তার উত্তর দিয়ে দিয়েছে। তিতলিকে সাদরে গ্রহণ করছে সাজ্জাদ, তাকে আজ আবার আপন করে নেওয়ার খেলায় মেতেছে। এই খেলা যেন ভীষণ পবিত্র, যা তাদের সম্পর্কের মাধ্যমে প্রকাশ পায়। সাজ্জাদ যখন তিতলিতে মগ্ন, তখন শোনা যায় কণিকার ডাক, ভাইয়া ভাবি তাড়াতাড়ি নিচে আসো ডিনার করতে। সাজ্জাদের মাথাটা গেল গরম হয়ে। এই মেয়ে ডাকার আর সময় পায়নি। সাজ্জাদ তিতলির দিকে তাকিয়ে দেখে সে মিটমিট করে হাসছে। আজব, হাসির কি হইল? মুডের 12টা বাজিয়ে দিয়েছে। ওর বাসর ঘরে সাজ্জাদ সাউন্ড বক্স রেখে আসবে। পাজি মেয়ে একটা। সাজ্জাদকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। শুধু বেঁধে রাখেনি, বরং অনেক মারধরও করেছে। কিন্তু সাজ্জাদ সামনের মানুষটাকে দেখে এই ঘটনায় একদমই অবাক হয়নি, বরং এটাই আশা করেছিল। কপাল থেকে টুকটুক করে রক্ত ঝরছে। তার মধ্যেও বাঁকা হেসে কাউকে বলল, এখনো তোর পিছন থেকে ছুরি চালানো অভ্যেসটা গেল না। একদম বাজে কথা না, তুই খুব ভালো করেই জানিস আমি ঠিক কি কি করতে পারি। আর এখানে তো আমার তিতলি পাখির বিষয়, আমি কিভাবে ছাড় দেব? তুই একটা অমানুষ। ওই মুখ দিয়ে তুই আমার বউয়ের নাম নিবি না, জানোয়ার। কাম ডাউন, কাম ডাউন। এত উত্তেজিত কেন হচ্ছ? দেখ আমি ভালো কথার মানুষ, তাই সুন্দরভাবে বলছি। তুই তো তিতলি পাখিকে ভোগ করেছিস, এখন আমাকে দে আর আমাদের শত্রুতা শেষ কর। তুই আমার ভালোবাসাকে ভোগ বলিস কোন সাহসে? একবার আমার বাঁধনটা খোল, খোদার কসম তুই আজকে বাসায় ফিরতে পারবি না। সে তো পরে দেখা যাবে কে বাসায় ফিরে আর কে না। আমি তো তোর জানা শত্রু, কিন্তু অজানা শত্রুর মোকাবেলা কিভাবে করবি? আমি মরলেও সে তোকে মারবেই। কে আমার শত্রু? এখনই জানতে চাস? আচ্ছা, মরার আগে তোর শেষ ইচ্ছাটা পূরণ করি, কি বলিস? সাজ্জাদ কিছু না বলে সামনের ব্যক্তির অগোচরে একটু বাঁকা হাসে। আমাকে না চেনা তো তোর কোনো কারণ দেখি না। তোর সাথে বিদেশে পড়ার সময় থেকে তোর সাথে যে শত্রুতা, তার সুযোগ নিয়েছি আমি। আর শত্রুর শত্রু বন্ধু হয়, জানিস তো। বলেই হা হা করে পৈশাচিক হাসি দিতে লাগলো।
সাজ্জাদকে যখন তিতলির থেকে আলাদা করে বিদেশ পাঠানো হয়, সাজ্জাদ খুব কষ্টে দিন পার করতে থাকে। নিজেকে সবসময় পড়াশোনায় ব্যস্ত রাখতে চাইতো। ওর কলেজ লাইফের ফ্রেন্ডদের মধ্যে একজন হলো সাইফ। সাইফকে সাজ্জাদ অনেক বিশ্বাস করত, বলতে গেলে ভাই মানত। কিন্তু সে ছিল এক বিশ্বাসঘাতক। তিতলির ব্যাপারে সাজ্জাদ সাইফকে সব বলে, আসলে বলতে বাধ্য হয়। একদিন সাজ্জাদের রুমে সাইফ হঠাৎ করে চলে আসে এবং তিতলির ছবি দেখে, যেটা বড় করে সাজ্জাদের বেডের ওয়ালে টাঙানো। তিতলির ছবি দেখে সাজ্জাদকে জিজ্ঞাসা করলে সাজ্জাদ তিতলি আর তার কথা বলে। তখন থেকেই তিতলিকে মনে প্রাণে চাইতে শুরু করে, যেভাবেই হোক। একদিন সাজ্জাদের রুমে না বলে এসে তিতলির ছবিতে বাজেভাবে স্পর্শ করতে থাকে আর অনেক বাজে বাজে কথা বলতে থাকে। তিতলি পাখি, তোমার মধ্যে এক অন্য নেশা আছে। তোমাকে আমার যে খুব করে নিজের করে পেতে মজাচ্ছে। তোমার বডি ফিগার, উফ, জাস্ট পাগল করার মতো। এর মধ্যে সাজ্জাদ রুমে এসে সাইফের সব কথা শুনে ফেলে আর এসেই সাইফকে মারা শুরু করে। তিতলিকে আজে বাজে কথা বলার জন্য মুখে পাঞ্চ করতে থাকে আর বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমার তিতলি জানার বিষয়ে এত বাজে কথা বলার? ওর ছবিতে বাজে ইঙ্গিতে হাত দেওয়ার, তোর হাত আমি ভেঙে দেব। বলেই আবার মারা শুরু করে। সেদিনের পর থেকে সাজ্জাদ আর সাইফ দুজনেই দুজনের শত্রু, আর সাজ্জাদকেও কিডন্যাপ সাইফই করিয়েছে। সাজ্জাদ চিন্তা করছে, কোন এমন শত্রু তার আছে যে এই শয়তানটার সাথে মিলে আমাকে ধোঁকা দিচ্ছে? আমি তো আমার সবকটা শত্রুকেই নজরে দেখেছি। তাহলে এই জানোয়ার, তুই একা তো এই পদক্ষেপ নিবি না, খুব ভালো করেই জানি। তাহলে তোকে কে পাঠিয়েছে? ভালোই ভালোই বল। আরে, আমি তো ভয় পাইছি, আর এখন আমি সব সত্যিই বলে দিব। ভাঙবে তবু মচকাবে না। কিন্তু তোকে এখন কে বাঁচাবে? এখন তো তোকে মরতে হবে। বলেই হা হা করে ভয়ঙ্কর হাসি দিতে লাগলো। এবার বলি সাজ্জাদ এখানে কিভাবে আসলো? সকালে সাজ্জাদ তিতলিকে জোরে জোরে ডেকেই চলেছে, কিন্তু তিতলির আসার নাম নেই। তিতলি জান, ও কই তুমি? এই অধম স্বামীটাকে একটু দর্শন দিয়ে যাও। ও বউ, বউ। সাজ্জাদ খুব ভালো করে বুঝতে পেরেছে তিতলি ইচ্ছা করেই আসছে না, তাই এবার শুরু করলো, মা, ও মা, আমার বউটাকে একটু পাঠিয়ে দাও, হাটকে রেখো না মা। সাজ্জাদ রেডি হচ্ছিল আর এইভাবে ডাকছিল, তাই খেয়াল করেনি কিছু। হঠাৎ দরজায় তাকিয়ে দেখে তিতলি অগ্নি চোখে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে এখনই ভস্ম করে দেবে। তিতলিকে দেখে সাজ্জাদ একটা শুকনো ঢুক গিলল, তারপর মেকি হাসি দিয়ে বলতে শুরু করলো, তুমি এসেছো, একটু টাইটা খুঁজে দাও না। খাটের উপর চোখ দাও, আর এভাবে ষাঁড়ের মতো চেঁচানোর মানে কি? একজন বিবাহিত পুরুষ তার বউকে যে কাজের জন্য ডাকতে পারে, আমিও তার জন্যই ডেকেছি। আর তুমি আসতে দেরি করেছো, তাই চিৎকার করে ডেকেছি। তুমি আসতে কেন দেরি করেছো? আমার আরো অনেক কাজ থাকে। তোমার পেছনে পড়ে থাকলে হবে? আমার পিঠেই পড়ে থাকতে হবে? বিয়ে কি আমি তোমাকে দিয়ে ঘরের কাজ করানোর জন্য করেছি? হ্যাঁ, নাকি আমার কাজ করানোর জন্য এনেছি? এবার আমার টাইটা বেঁধে দাও। তিতলি একটা শ্বাস ফেলে সাজ্জাদের টাই বাঁধতে শুরু করলো। এভাবে ডাকছিলেন, আমি অনেক লজ্জায় পড়ে গিয়েছিলাম। কণিকা তো টিজিং করছিল। সবাই কি ভাবলো? সাজ্জাদ তিতলির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে এনে বলতে লাগলো, কে কি ভাবলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি বাসায় থাকা অবস্থায় সব সময় আমার পাশে থাকবে, ব্যাস। নাও, টাই বাঁধা শেষ। সাজ্জাদ অবাক হয়ে তিতলির দিকে তাকিয়ে আছে। কি হয়েছে এভাবে তাকিয়ে আছো যে? তিতলি জান, তুমি আমাকে তুমি করে বলেছো? তিতলির এবার হুঁশ আসলো, জিহ্বায় কামড় দিয়ে বলল, আসলে ভুলে বলে ফেলেছি। এই ভুলটাই আজ থেকে সত্য করো। তোমার মুখে তুমি ডাকটা জাস্ট অস্থির লাগে। আর আমি অফিসে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। তিতলি সাজ্জাদের কথা শুনে মুচকি হাসলো। সাজ্জাদ তিতলির কপালে চুমু দিয়ে বাই বলে অফিসে চলে গেল। কিন্তু রাস্তায় সাজ্জাদকে কিডন্যাপ করা হলো। ফোনে কথা বলতে বলতে অফিসে ঢুকবে, ওই মুহূর্তে কেউ সাজ্জাদের মাথায় বাড়ি মারে আর সাজ্জাদ অজ্ঞান হয়ে যায়। তারপরে তাকে এই ঘরটাতে নিয়ে আসা হয়। বর্তমান
সাজ্জাদের হাত চেয়ারের পিছনে বাঁধা, তাই এখানে সাইফে বিভিন্ন কথায় আটকে রেখে নিজের হাত ছাড়াতে ব্যস্ত সাজ্জাদ, কিন্তু খুব সাবধানে হাত ছাড়াতে থাকে। তুই এবার মরার জন্য তৈরি হয়ে যা। বলেই গানের ট্রিগার প্রেস করতে নিয়েছিল, কিন্তু কেউ ধাক্কা দিয়ে হাতের গানটা ফেলে দেয়। হঠাৎ করে সাইফের হাত থেকে গান পড়ে যাওয়ায় সাজ্জাদ সাইফের দিকে তাকিয়ে দেখে রিফা সাইফকে ধাক্কা দিয়েছে। কিন্তু সাইফের হাতে এত রক্ত কোথা থেকে এলো? তার মধ্যেই সাজ্জাদ নিজের হাতের বাঁধন খুলতে সক্ষম হয়। এদিকে রিফা চিৎকার করে বলছে, তোর সাহস কত ভাই আমার সাজ্জাদের দিকে গান তাক করার? তুই শুধু তোর কাজ হাসিল করে সাজ্জাদকে আমায় দিয়ে দিবি, ব্যাস। আরে বোন, তুই ভুল লোককে পছন্দ করেছিস, ওকে আমায় শেষ করতে দে। আর আমার হাতে গুলি করলি কেন? আহ! আমি কোথায় গুলি করলাম? গান তো তোর হাতে ছিল, আর কোনো শব্দও পাওয়া যায়নি। পিছন থেকে কেউ বলে উঠল, শব্দ পাওয়া যায়নি কারণ গানের সাইলেন্সার লাগিয়ে নিয়েছে গর্ধপের দল। সাজ্জাদ ফিরে মানুষটিকে দেখে বলে ওঠে, তিতলি যান। ইয়েস, আমি। তো রিফা, তোমার কি মনে হয় তোমার মতো মেয়ের ধাক্কায় ওই বলদটার হাত থেকে গান পড়ে যাবে? মানে? সাজ্জাদ নিজের হাত খুলে ফাইট করতে চেয়েছিল, কিন্তু তার বউয়ের নতুন রূপ দেখে মনে হলো আজ একটু ফাইট এনজয় করা যাক, কারণ তার বউকে দেখে যে কেউ বলবে, ওফ, লেডি ডেঞ্জার, যা এই মুহূর্তে সাজ্জাদের বলতে ইচ্ছে করছিল। সে হেসে হেসে অ্যাকশন সিন দেখছে, কারণ তিতলির কাছে যেই আসছে তাকে সাবান ছাড়াই পুরো ধুয়ে দিচ্ছে। তিতলিকে পেছন থেকে আঘাত করতে আসলেই সাজ্জাদ দ্রুত উঠে লোকটাকে পেটায়। এবার শুরু হয়েছে হাজব্যান্ড আর ওয়াইফের মিলিত অ্যাকশন। সবগুলোকে প্রায় মেরে আধমরা বানিয়ে ফেলেছে। এই কিছুক্ষণ পর নিবিড় আর কণিকা আসে। দুজনে এক একটার অবস্থা দেখে বলছে, ইস, মিস হয়ে গেল সিনগুলো। ধুর, রাখেন তো। আমি সবচেয়ে বেশি মিস করছি আমার তিতু। কত দিন পর এমন গন্ডি হয়ে মারামারি করছে, আর আমি মিস করলাম। সব তোমার জন্য। এর জন্য মেয়ে মানুষ নিয়ে রাস্তায় বের হতে হয় না। আমি তো আনতেই চাইনি, গলায় ঝুলে পড়লো। হুম হুম। ও হ্যালো, স্বপ্ন থেকে বাইরে আসুন। আমার জন্য না, আপনার ওই খাটারা গাড়ির জন্য লেট হয়েছে। সাজ্জাদ আর তিতলি এতক্ষণ ওই ওয়াইফ আর রিফাকে ধরে পেটাচ্ছিল। তখনই এই দুইজনের ঝগড়া শুনে থেমে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ তিতলি চিৎকারে চুপ হয়ে যায়। চুপ! দুজনই একদম চুপ। বাবারে বাবা, এত ঝগড়া মানুষ কেমনে করে? এই তিতু, তুই আমায় আগে বললি না কেন? আমি এখানে আমার জামা চাইতে আসছি, তোরে কোন সময় খবর দিব? আরে ভাবি, বাদ দাও তো এই পাগলের কথা। কিন্তু তুমি তো ফাটিয়ে দিয়েছো ইতিহাসের ন্যূন সত্য, জামাইকে বাঁচাইতে বউতের লড়াই, তাও তবাং স্টাইলে। উফ, পুরাই চমক। কি? আমি পাগল? আজ বাসায় চলো, বুঝাচ্ছি। না মানে আসলে সাজ্জাদ সবকিছু নীরব দর্শকের মতো দেখছিল। অবশেষে মুখ খুলল। তিতলি যান, এই দুটাকে আগে ভাবতে হবে, তারপর এদের টম এন্ড জেরি ফাইট দেবো। ও হ্যাঁ, বলেই চেয়ারের সাথে দুজনকে বেঁধে দিল। তারপর দুজনের ফোন নিয়ে দেখতে লাগলো যে কমন কিছু আছে কিনা, কারণ অনেকবার জিজ্ঞাসা করার পরও তারা মুখ খোলেনি, তাই এই প্রসেস। কিন্তু কল লিস্ট দেখে সাজ্জাদের মাথা যেন বাজ পড়েছে, কারণ দুই ফোনেই একটা নাম্বার এসবি দিয়ে সেভ করা। সাজ্জাদ নাম্বারটায় কল দিল আর সাইফকে বলল ঠিকভাবে কথা বলতে, কিন্তু সাইফ শুনছিল না। তাই আরো কিছু উত্তম মাধ্যম দেওয়ার পর গান পয়েন্টে রেখে রাজি করিয়েছে। এসবি 191906। ওকে, বলো ওইদিকের কি খবর? সাজ্জাদকে ভালোভাবে পিটিয়েছে তো? ও দুর্বল হলে ওকে দিয়ে পেপারগুলো সাইন করিয়ে নিও। আমার প্রথম প্ল্যান ফ্ল্যাপ হলেও দ্বিতীয়টা ফ্ল্যাপ হতে দেব না। গট ইট? ইয়েস বস। সাজ্জাদ আর কণিকা দুজনেই অবাক, সাথে ভীষণ গম্ভীর। ফোন কাটতেই সাজ্জাদ আর কণিকা বলে উঠল, ছোট আব্বু। বাবা। সাজ্জাদ শিওর হওয়ার জন্য ওর চাচার নাম্বারের সাথে মিলিয়ে দেখলো নাম্বারটা। কণিকা সাজ্জাদকে ভাবলেশীন ভাবে বসতে দেখে জিজ্ঞাসা করলো, ভাইয়া, এই ভাইয়া মিলেছে? আমার খুব টেনশন হচ্ছে, কিছু বল।
সাজ্জাদ কিছু না বলায় কণিকা নিজে মিলিয়ে দেখলো নাম্বার মিলে গেছে। কণিকা ধপ করে বসে পড়ে ফ্লোরে। তিতলি আর নিবিড় দৌড়ে এসে কণিকাকে ধরে। বাবা এমন কেন করলো ভাই? যার সম্পত্তির জন্য আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমাদের এত সুন্দর পরিবারটা আমার নিজের বাবাই ভাঙতে চায়। কেন কেন? সাজ্জাদের চোখ লাল হয়ে উঠেছে। চোয়াল শক্ত করে বলছে, তার উত্তর তো শুধু ছোট আব্বুই দিতে পারবে। সাজ্জাদ তার লোক দিয়ে সাইফা আর রিফাকে বন্দি করে কণিকার বাবার উদ্দেশ্যে রওনা হয়। কণিকা প্রথমে কান্না করলেও এখন তার নিজের বাবার প্রতি প্রচুর ঘৃণা হচ্ছে। তাই সাজ্জাদ সহ সবাই আস্তে আস্তে প্ল্যান অনুযায়ী কাজ করবে, নয়তো হাতে কোনো প্রমাণ পাওয়া যাবে না। তার জন্য এখন একটাই কাজ, ওই লোকটাকে কিছুক্ষণ ব্যস্ত রাখা। বাকিটা আমি ম্যানেজ করে নেব। তিতলি তার শ্বশুর বাড়িতে এসে মরা কান্না জুড়ে দিয়েছে। আম্মু গো, আব্বু গো, চাচু গো, আমার সাজ্জাদ কোথায়? ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিতলিমা, তুই কি বলছিস? সাজ্জাদ তো এখন অফিসে। না আম্মু, সাজ্জাদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অফিসে গিয়েও খুঁজেছি, ওর ফোনটাও অফ বলছে। আমি এবার কি করব? থাক মা, কান্না করো না। নিয়তে যা ছিল আর সাজ্জাদকে খুঁজে পাওয়া যাবে, টেনশন করো না। তিতলি বিভিন্ন কথা চাচুকে ব্যস্ত রাখছে। তিতলির চুলগুলো খোলা, তাই কানে লাগানো ব্লুটুথ তো দেখতে পায়নি। তিতলি খুব আস্তে করে বলল যে সে আর একা ম্যানেজ করতে পারছে না। তাই কিছুক্ষণ পরই কণিকা আসে আর এসে তিতলির সাথে এদের ব্যস্ত রাখে। ওইদিকে সাজ্জাদ আর নিবিড় চাচুর অফিসে সিক্রেট হোম সম্পর্কে সব ইনফরমেশন বের করে। অনেকটা সময় পর সাজ্জাদ আর নিবিড় দুজনেই একসাথে বলে ডান। তারপর দুজনেই রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে সাজ্জাদের চোখ চড়ক গাছ। সাজ্জাদ বাড়িতে এসে যা দেখে তাতে তার চোখ চড়ক গাছ। তার ছোট আম্মু তার স্বামীকে প্রায় আধমরা বানিয়ে ফেলেছে। তুই একটা অমানুষ। তুই আমাকে বলেছিস আমি চুপ থাকলে তুই আমার ছেলেটা কিছু করবি না, তাহলে কোথায় আমার ছেলেটা? আবার সাজ্জাদের কি করেছিস? কি বলছো তুমি? আমি কি করেছি? মানে কি ছোট আম্মু? সাজ্জাদকে দেখে সবাই দৌড়ে ওর কাছে আসে। সাজ্জাদ ওর ছোট আম্মুর কাছে সব জানতে চায়। তখন ছোট আম্মু মুখ খোলে। তুই যখন ছোট তখন থেকে এই হারামিটা তোকে মারার বিভিন্ন কৌশল খুঁজতে থাকে, কিন্তু সে হয়তো জানতো না আমি তার প্রত্যেকটা প্ল্যানের ভিডিও করে রেখেছি। একদিন আমাকে দেখে ফেলে যখন আমি তার কথা লুকিয়ে শুনছিলাম। সেদিন অনেক মেরেছিল আমায়, তারপর থেকে প্রতিদিন ওকে মারত আর চুপ থাকতে বলেছিল, কেননা আমি যদি কাউকে কিছু বলতাম তাহলে শয়তানটা সাজ্জাদের ক্ষতি করে দিত। সাজ্জাদ তখন দেশে ছিল না, তাই আমি চাইতেও কিছু করতে পারিনি। ওর প্রথম প্ল্যান ছিল কণিকার সাথে সাজ্জাদের বিয়ে দিয়ে সম্পত্তি নিয়ে নিবে, কিন্তু কণিকা ছোটবেলা থেকে তার ভাই ভক্ত, আর তিতলিকে পেতে সাজ্জাদকে সবচেয়ে বেশি হেল্প করেছে কণিকা। তাই তার প্রথম প্ল্যান ফ্লপ হয়। তারপর তিতলিকে ভুল বুঝিয়ে দূরে করতে চেয়েছিল। তিতলি ওর পাদে পা দিলেও তা বেশি দিন ছিল না। সাজ্জাদ জোর করে তিতলিকে বিয়ে করে। তারপরে ওদের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। তখন সে সাজ্জাদকে মারার প্ল্যান করে। কাল তো আমি ওকে বলেছি যদি আমার সাজ্জাদের কিছু করে তাহলে আমি সবটা সবাইকে বলে দিব। আমার কাছে ওর অপকর্মের সব প্রমাণ আছে। সবাই ছোট আম্মুর কথা শুনে স্তব্ধ হয়ে যায়। একটা মানুষ এত খারাপ কি করে হয়? এই লোকটার কোনো কিছুরই অভাব নেই, তবুও লোভে পড়ে পাপ করলো। চাচু সবার অবস্থা দেখে পালাতে চাইছিল। তখনই তিতলি পেছনের কলার ধরে বলে, আরে চাচু গো, দেখুন না, শয়তানটা পালাতে চাইছে। আমি এখন কি করি? এর মধ্যেই সাজ্জাদ চাচুর সামনে গিয়ে বলে, আপনার কি কোনো কিছুর অভাব ছিল? আর সম্পত্তির দরকার আমাকে বললেই পারতেন, হাসি মুখে দিয়ে দিতাম। কারণ আমি আপনার মতো টাকা খুঁজিনি, খুঁজেছি সবার ভালোবাসা। কণিকা তার বাবার সামনে গিয়ে বলে, আজ থেকে আপনি আমার পিতৃ পরিচয় হারালেন। সারা জীবন আপনাকে আদর্শ মেনে এত ভুল করেছি, আসলেই বুঝতে পারিনি। আমার মাকে এত কষ্ট দিয়েছেন, তবু সে মুখ ফুটে কাউকে কিছু বলেনি। কিন্তু আজ তো সব বাধা অতিক্রম করে ফেলেছেন, তাই হয়তো আমার মাও আজ মুখ বুজে থাকতে পারলো না।
তারপর কণিকা পুলিশদের ভেতরে আসতে বলে আর সকল প্রুফ হ্যান্ডওভার করে চাচুকে ধরিয়ে দিল। যাওয়ার সময়ও চাচুর মুখে কোনো কথা ছিল না, বলেই বা কি, শুধু সাজ্জাদা ছোট আম্মুর কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়েছে বলে মনে হয়নি। সবাই ঘৃণার নজরে তাকিয়েছিল তার দিকে। তখন নিজেকে সে নিকৃষ্ট প্রাণী ছাড়া কিছুই ভাবতে পারেনি। কিছুদিন পর, ওই ঘটনার পর সবারই মন মানসিকতা অনেক খারাপ ছিল, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হচ্ছিল। সাইফা আর রিফাকেও পুলিশে দেওয়া হয়েছে। সাজ্জাদের মন এখনো খারাপ। সে তার ছোট আম্মু আর কণিকাকে নিয়ে বেশ চিন্তিত। বিষয়টা সবাই খেয়াল করেছে, তাই কণিকা আর তার ছোট আম্মু বিষয়টা বুঝে সাজ্জাদের ঘরে গেল। সাজ্জাদ, আব্বু আসবো? আরে ছোট আম্মু, এটা আবার জিজ্ঞেস করতে হয়? আসো। কিরে গণিকা, তুই কবে থেকে আমার রুমে নক করে ঢুকিস? আমার বই গেছে নক করে। আম্মু আছে দেখো। আর তাছাড়া এখন তুই বিবাহিত, তাই নক করে আসাটা ভদ্রতা। ওরে আমার ভদ্র বোন রে। তিতলি কাপড় ভাঁজ করতে করতে এদের কাহিনী দেখছিল। তারপর ছোট আম্মুর হাত ধরে এনে খাটে বসায়। ছোট আম্মু, এটা তোমার ছেলের রুম, যখন ইচ্ছে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দুটোই পাগল। হ্যাঁ ঠিক বলেছো আম্মু, এই দুইটাই পাগল, শুধু আমি একাই ভালোর দলে। তাই নাকি রে কণা? তাহলে তো তোকে তাড়াতাড়ি বাড়ি থেকে তাড়াতে হয় বিয়ে দিয়ে, আবার পাগলের সাথে থেকে না পাগল হয়ে যাস। একদম ঠিক বলেছো তিতলি জান। বেচারা নিবিড়টা আর কত অপেক্ষা করবে, তাই না গনা? কণিকা লজ্জায় লাল হয়ে গেছে, আর বাকি সবাই হেসে দিয়েছে কণিকার কাণ্ডে। বেশ কিছুদিন পর সবাই এখন স্বাভাবিক, আবার আগের মতো সবাই হাসি খুশি থাকে। বিশেষ করে আজ সবার জন্যই খুশির দিন, কেননা আজ কণিকাকে দেখতে নিবিড়ের বাড়ি থেকে লোক আসবে। তিতলি তো সকাল থেকে কণিকাকে জানাচ্ছে এটা সেটা বলে, আর কণিকা লজ্জায় লাল নীল হচ্ছে। সাজ্জাদ খুব ব্যস্ত কাজে। যতই হোক, একটা মাত্র বোনের বিয়ের ব্যাপার, তার মধ্যেও তিতলিকে জানাচ্ছে, আর তিতলি তার স্বামীর অতিরিক্ত আদর সহ্য করছে। বেচারি কণিকা নিবিড়ের বাড়ির লোকের সামনে শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে বসে আছে। বেচারা নিবিড় তো কণিকার থেকে চোখই ফেরাতে পারছে না। তা নিয়ে অবশ্য অনেক টিজ সহ্য করতে হয়েছে তাকে। অবশেষে নিবিড়ের কণিকাকে আলাদা কথা বলতে পাঠানো হলো। জানো কণিকা, তোমাকে আমি অনেক আগে থেকে চিনি, তখন থেকে যখন আমি এটাও জানতাম না ভালোবাসা কি। সাজ্জাদের সাথে তোমার ছবি দেখি, জিজ্ঞাসা করাই আমাকে বলি তুমি ওর বোন, তখন থেকেই তোমার প্রতি আমার একটা আলাদা টান। ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলি, আর তার প্রতিটা ক্ষেত্রে সাক্ষী হলো সাজ্জাদ। আমি তোমাকে আগেও চিনতাম, এখনো তোমাকেই চাই। যে কোনো কিছুর বিনিময়ে আমি শুধু তোমাকেই চেয়েছি, আর আমার চাওয়াটা এতটাই ছিল যে আল্লাহ আমাকে সাহায্য করেছি তোমায় পেতে। আই লাভ ইউ কণিকা। কণিকা নিবিড়ের সব কথা শুনে জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছে। সে সব সময় চাইতো এমন একটা ভালোবাসা, সেটা যে এভাবে পূরণ হবে তা ভাবেনি। নিবিড় হাঁটু গেড়ে কণিকাকে প্রপোজ করেছে, আর কণিকাও চোখে খুশির পানি নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে নিবিড়ের দিকে, আর উত্তর দিল, আই লাভ ইউ টু। এর মধ্যেই ছবি তুলে ফেলল তিতলি, আর সাজ্জাদ সহ পুরো পরিবার হাততালি দিচ্ছে। কণিকা নিবিড় দুজনেই অবাক, সাথে খুশিও। পরে দুই পরিবার মিলে নিবিড় আর কণিকার বিয়ের তারিখ ঠিক করলো। দেখতে দেখতে কণিকার বিয়ের দিন ঘনিয়ে এলো। সবাই খুব খুশি। আহমেদ পরিবারের একমাত্র কন্যা কণিকা, তার বিয়েতে কোনো ত্রুটি রাখবে না। সাজ্জাদ ও তার বাবা সবকিছুই উঁচুতে রেখেছে সব দিক দিয়ে। তিতলেও বাড়ির বউ হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করছে। সারাটা সময় ব্যস্ততায় কাটছে। আজ কণিকার বিয়ে, তিতলিকে ছাড়ছেই না কণিকা। তার নাকি অনেক নার্ভাস লাগছে, মন খারাপ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর তিতলি বেচারি বারবার কণিকাকে বোঝাচ্ছে। খুব ধুমধাম করে কণিকার বিয়ে সম্পন্ন হলো। বিদায়ের সময় অনেক কান্না করেছে কণিকা।
তাকে কিছুতেই বোঝানো যাচ্ছিল না। অবশেষে কণিকা তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সবারই মনটা খারাপ ছিল। ছোট আম্মু সবচেয়ে বেশি কান্না করেছে। যতই হোক, মেয়েটা তার অনেক আদরে ছিল। সাজ্জাদেরও মনটা একটু খারাপ। রাত 11:30। তিতলি খুব টেনশন নিয়ে সারা রুমে পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে। সাজ্জাদ রুমে এসে তার বইয়ের এই অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তিতলি জান, এভাবে পাইচারি করছো কেন? ও, তুমি এসে গেছো? এখন তাড়াতাড়ি আমাকে কণিকার শ্বশুরবাড়ি নিয়ে চলো। কণিকার শ্বশুর বাড়ি যাবে মানে? কেন? আরে ছোটবেলা থেকে কত প্ল্যান করলাম কণিকার বাসর ঘরে ওকে জ্বালাবো। তার আগেই তো এ বাড়ির বউ হয়ে গেলাম, তাই কণিকার সাথে যেতে পারিনি। কিন্তু ওর বাসরে গন্ডগোল না করলে আমার আর আজকে ঘুমই আসতো না। ও দেন গ্রেট। দেন গ্রেট মানে তুমি আমার কাজ সহজ করে দিয়েছো। কি বলতে চাইছো? বলতে চাইছি আমি আর নিবিড় চ্যালেঞ্জ নিয়েছিলাম যে কে আগে বেবি নেবে, আর আজ নিবিড়ের বাসর রাত, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকেই বেবি প্রসেস শুরু হবে। সো সাজ্জাদ মানে কি? সাজ্জাদ তিতলির কাছে এক পা দিয়ে আগাচ্ছে। তিতলি যেতে যেতে একদম দেয়ালে ঠেকে গেছে। সাজ্জাদ তিতলির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তিতলি সাজ্জাদের চাহনি দেখেই শেষ। সাজ্জাদ ধীরে ধীরে তিতলিতে মিশে যাচ্ছে, আর সাজ্জাদের স্পর্শ পেয়ে তিতলির শ্বাস দ্রুত পড়ছে। সাজ্জাদ আবারও তিতলিকে আপন করে নিল, কিন্তু এইবার যেন তাদের লক্ষ্যটাই আসল খুশি দেবে। বাসর ঘরে ফুল দিয়ে সাজানো খাটে বসে আছে কণিকা। মনে তার হাজারো শঙ্কা। নার্ভাসনেসের জন্য যেন কোথাও গলায় আটকে গিয়েছে। এর মধ্যেই নিবিড়ের আগমন। নিবিড় কণিকার দিকে তাকে মুচকি হেসে ওর পাশে বসলো। কণিকার হৃদস্পন্দন বেড়ে গেছে। নিবিড় কণিকার প্রবলেমটা বুঝতে পেরে তাকে ইজি করার জন্য বলল, এই তুমি এখনো এগুলো পড়ে আছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, নয়তো ঘুমাতে সমস্যা হবে। যদিও আজ ঘুমাবো কিনা কে জানি। মানে না মানে আমার অনেক ইচ্ছা বাসর রাতে বউকে নিয়ে রাতে আকাশ দেখবো আর বেবি প্ল্যান করবো। কণিকা নিবিড়ের কথায় বেশ লজ্জা পেল, আর কিছু না বলে একটা পাতলা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। আর নিবিড়ও রুমে চেঞ্জ করে নিল। কণিকা ফ্রেশ হয়ে বের হতেই নিবিড়ের চোখ কণিকায় আটকে গেল। সদ্য গোসল করায় খুবই স্নিগ্ধ লাগছে তাকে। নিবিড় এগিয়ে এসে কণিকার কপালে চুমু দিয়ে পড়ে তুলে নিল। কণিকা অবাক হয়ে নিবিড়ের গলা ঝাপটে ধরল। কণিকা চোখ বন্ধ করে আছে দেখে নিবিড় একটু মুচকি হাসলো। তারপর কণিকাকে নিয়ে চলে গেল মিনি টেরেসে, যেটা নিবিড়ের রুমের সাথে অ্যাডজাস্ট। কণিকাকে নিয়ে দোলনায় বসালো। কণিকা চোখ খুলে দেখে চারপাশে খুব সুন্দর করে সাজানো, আর যেহেতু আজ পূর্ণিমা তাই চারটাও খুব ভালোভাবে চোখে পড়ছে। খুবই রোমান্টিক একটা পরিবেশ। আর এখানে নিবিড় কণিকা তাদের বাসর সেলিব্রেট করছে। কণিকা তার বাপের বাড়িতে ঢুকছে চিৎকার করতে করতে। পিছন পিছন আসছে নিবিড়। বেচারা চরম ফ্যাসাদে পড়েছে। এখন আমার পিছু পিছু কেন আসছো? এখন তোমার কাজ নেই? জান বিশ্বাস করো আমি ব্যস্ত ছিলাম। এখন বলো কি লাগবে, আমি এখনই এনে দিব। কিছু লাগবে না আমার, যাও। বলেই কান্না শুরু করলো। আর তিতলি বেচারি সাজ্জাদের হাতে খাবার খাচ্ছিল। 8 মাসের পেট নিয়ে তার চলাফেরা করতে বড্ড অসুবিধা হয়। তবুও কণিকার চিৎকার শুনে সাজ্জাদের সাহায্যে নিচে নেমে আসে। এসে কণিকা নিবিড়কে এভাবে দেখে তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তিতলি 8 মাসের প্রেগনেন্ট, আর কণিকা 3 মাসের। তিতলি নিজেকে মোটামুটি সামলালেও কণিকা প্রেগনেন্ট হবার পর থেকে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে। পান থেকে চুল খসলেই রক্ষে নেই। কিন্তু তার সবটাই কার্যকর হয় নিবিড়ের ক্ষেত্রে। বেচারাও মুখ বুঝে সব সহ্য করে, আর কণিকাকেও সামলায়। তিতলিও সাজ্জাদকে প্রথম অনেক জ্বালিয়েছে, কিন্তু এত যে চেঁচামেচি।
তিতলিকে দেখে কণিকা একদম শান্ত বাচ্চা হয়ে গেছে। তির কাছে তার যত আবদার, আর তিতলিও তার ননদের সব আবদার পূরণ করে একজন আদর্শ ভাবির মতো। দেখতে দেখতে তিতলির ডেলিভারির তারিখ চলে এসেছে। হসপিটালে নিলে অপারেশনের সময় হঠাৎ করে কমপ্লিকেশন সৃষ্টি হয়। সবাই তিতলির জন্য দোয়া করছে। কণিকাকে কিছু জানানো হয়নি, কারণ বেচারি নিজেই প্রেগনেন্ট। চিন্তা করলে ওর শরীর খারাপ করবে। সাজ্জাদের অবস্থা তো আরো করুণ। তার প্রতিটি দোয়ায় তিতলি রয়েছে। হসপিটাল মাথায় করে ফেলেছে। সে যে কোনো মূল্যে তার তিতলিজানকে ফেরত চায়। বহু চেষ্টার পর ওটি থেকে বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়, সাথে একটা চিৎকার। সবাই চমকে গিয়েছে, সাথে জড়ো হয়েছে অজানা কোনো আশঙ্কা। তিতলির কিছু হলো না তো? এর মধ্যেই একজন ডক্টর হাসি মুখে এসে সাজ্জাদকে অভিনন্দন জানান আর বলেন তার একটা ফুটফুটে ছেলে হয়েছে। সাজ্জাদ তবুও খুশি হতে পারছে না। অস্থিরভাবে জিজ্ঞাসা করলো, ডক্টর, আমার ওয়াইফ? ডক্টর মুচকি হেসে জানালেন তিতলিও ঠিক আছে। এবার যেন সবার মুখে হাসি ফুটে উঠল। সবাই নতুন সদস্যকে বরণ করে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। সাজ্জাদ তিতলির পাশে বসে আছে, তার হাত ধরে। বেবিকে দেখেছো? না, আমি শুধু তোমাকেই চেয়েছি, আর এখন পেয়েছি, তাই বেবিকেও পাওয়া যাবে। এর মধ্যে কণিকার নিবি সাজ্জাদ আর তিতলির বেবিকে নিয়ে ভিতরে এসে ওদের কোলে দেয়। সবাই খুব খুশি। পরবর্তীতে কণিকার একটা সুন্দর মিষ্টি মেয়ে হয়। সাজ্জাদের ছেলের নাম সাদাত, আর কণিকার মেয়ের নাম আবিরা। তারা সবাই বাচ্চাদের নিয়ে আনন্দে আছে। সবার মাঝে তাদের আনন্দ ছড়িয়ে পড়ুক। সবাই দোয়া করবেন। বাবা, অতপর গল্পটা শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে যারা পুরো গল্পটার সাথে ছিলেন। সবাইকে মন থেকে অনেক ভালোবাসা। এভাবেই সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। লাভ ইউ সো মাচ অল।